কালিমা আছে। যদি আমার দেশকে আবার তুমি করতলগত করার চেষ্টা করো, 18 কোটি তাওহীদি জনতা জিহাদের জজবায় তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ভারত নরেন্দ্র মোদী তাদের প্রিয়জন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সাথে জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের। সেই শর্তের, সেই চুক্তির আওতায় শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমার হাজার হাজার সন্তানদেরকে হত্যা করার অপরাধে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হত্যাকারীদের, খুনিদের বিচারের ক্ষেত্রে কোন নমনীয়তা প্রদর্শন করার যদি কেউ চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। বারবার নির্যাতিত মজলুম জননেতা, বাংলার লাখো কোটি মুসলিমের হৃদয় স্পন্দন শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হক বয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় জেলা শাখার নেতৃবৃন্দ, সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, মৌলভীবাজারের সর্বস্তরের তৌহিদি জনতা ও সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা, আজ 5ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইতিহাসের জঘন্যতম, নৃশংস, বর্বর, অত্যাচারী, জালিম শাসকের পতনের 1 মাসের পূর্তি। বিগত 5ই আগস্ট বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর, যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশবাসীর উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে সর্বপ্রথম আমরা কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন। সেই 2009 সাল থেকে পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।
স্মরণ করছি তাদেরকে 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে সমবেত হওয়ার অপরাধে রাতের অন্ধকারে গুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল, পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি তাদেরকে 2014-15 সালে বাংলাদেশে একতরফা নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে গুম খুন হত্যা করা হয়েছিল। স্মরণ করছি তাদেরকে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল, গুলি করে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার ভাইদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠা বাংলার আবাল বৃদ্ধ জনতা, বিশেষ করে ছাত্র জনতাকে একের পর এক শত শত নয় সহস্রাধিক মায়ের বুক খালি করে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ একটি শোকের নগরীতে, শোকের দেশে পরিণত হয়েছিল। সেই আত্মদানকারী, সেই শাহাদাত বরণকারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার অঙ্গন থেকে যারা ঐক্যের একটি মেলবন্ধন তৈরি করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের ভিত রচনা করেছিল, তাদের সকলের শাহাদাতকে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছ থেকে তাদের সকলের উত্তম বিনিময়ের দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই। প্রথম কথা হলো, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয়। 1971 সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতা অর্জনের 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, অবিচল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এভাবে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই আখ্যা দিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বিধান নিয়ে যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন, তাদের প্যাম্পলেট, তাদের লিফলেটকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 1972 সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। 1972-এর সংবিধান এদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান। সেই সংবিধানের মাধ্যমে বিগত 50 বছর এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। সেই বিতর্কিত সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক এদেশের মানুষের সেন্টিমেন্ট আর চেতনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে। কাজেই সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই, আজ বিজয়ের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদি মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি,
হে ছাত্র জনতা, তোমাদেরকেও সোচ্চার এবং সজাগ থাকতে হবে। ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলামের নেতা কর্মী, এদেশের আলেম সমাজ, ইমাম সাহেবান, ধর্মপ্রাণ মুসলমান, আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের 5ই আগস্টের অর্জিত বিজয়কে সংরক্ষণ করতে হবে। মনে রাখতে হবে, আবার 1971-এর মতো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকেও ছিনতাই করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। ট্রান্সজেন্ডার সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিক্যবাদী প্রজন্ম গড়ে তুলবার পায়তারা চালানো হচ্ছে। আমরা দেখেছি আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য ছিল এ জাতির মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল। স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা, পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল। এই ঐক্যই আগস্ট বিপ্লবের ভিত রচনা করে দিয়েছিল। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত 50 বছর এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার রাজনীতিটাকে যদি আমরা একটু গভীরভাবে বুঝবার চেষ্টা করি, তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি, 2 নম্বর ছিল বিভাজনের রাজনীতি। 1975 সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং 30,000 মায়ের বুক খালি করে 30,000 যুবককে গুম খুন হত্যা করার কারণে এদেশের মানুষ ফুঁসে উঠে 1975 সালের আগস্টের অভ্যুত্থান করেছিল। সেই 15ই আগস্ট অনেক নিরপরাধ মানুষ, নারী শিশু হত্যা হয়েছে, যেই হত্যাকাণ্ডের সমবেদনা আমরা প্রকাশ করি। কিন্তু তার অর্থ এই নয় যে বাকশাল কায়েমের বৈধতা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছিল। তার বাবার 3.5 বছরের জুলুম এবং নির্যাতনের পরিণামেই 15ই আগস্ট ঘটিত হয়েছিল। 15ই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি খেয়ে সারা বাংলাদেশের মিষ্টির দোকানগুলো ফাঁকা করে দিয়েছিল, সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা ছিল শেখ হাসিনার 1975 সালের ঘোষণা। 1975 থেকে 2024 সাল 50 বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল এই প্রতিহিংসার রাজনীতি। যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করার পর দুঃখ প্রকাশ করেনি, সে দেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে। সে দেশের মানুষকে ভারতের সেবা দাস আর গোলামে পরিণত করার চেষ্টা করেছে। সে দেশের মানুষকে, সে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার চেষ্টা করেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা করেছে। এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। নানাভাবে বাংলাদেশে সাবোটাজ ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনালয়, তাদের বাসাবাড়ি আর তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তার সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগদের মাধ্যমে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে, হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আজ শেখ হাসিনার বিদায়ের পর 1 মাস অতিক্রান্ত হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছিল, জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে।
এদেশের মানুষ সাক্ষী, সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাক্ষী। বিগত 5ই আগস্ট থেকে আজ 5ই সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও একটি সংখ্যালঘু পরিবার অথবা তাদের কমিউনিটির উপর সামান্য কোনো ফুলের আঁচড়ও পর্যন্ত লাগেনি। এদেশের আলেম সমাজ, ইসলামী সংগঠনগুলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমাদের মাদ্রাসার সন্তানের রাতের বেলায় নির্ঘুম থেকে পাহারাদারি করে মন্দির এবং প্যাগোডার নিরাপত্তা নিশ্চিত করেছে। শেখ হাসিনা আসলে সাম্প্রদায়িকতার উস্কানি হয়, শেখ হাসিনা চলে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। এভাবেই প্রতি জায়গায় বিভাজন করে করে দেশটাকে ভাগ করে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা এদেশের মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়েছে এতদিন। আজ শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা এবং মাস্তানেরা রাজপথে গুলি করে করে আমার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সরাসরি নির্দেশনা দিয়ে, সরাসরি উস্কানি দিয়ে, নির্দেশ দিয়ে তাদের সন্ত্রাসী ছাত্রলীগকে আমার ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কিন্তু এদেশের মানুষ যখন মরতে শিখেছে, এদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, আমাদের ছাত্ররা যখন বুক পেতে বুলেটকে বরণ করতে শিখেছে, আমার দেশের আবু সাঈদরা যখন জালিমের বুলেটের আঘাতে বুক পেতে দিতে শিখেছে, তখন এই মরণোন্মুখ শাহাদাতের চেতনায় উজ্জীবিত জাতিকে দাবায় রাখা যায় না। মনে রাখবেন, যে জাতি মরতে জানে, যে জাতি মরতে জানে তাদেরকে কেউ মারতে পারে না। যে জাতি মরতে শেখে তাদেরকে দাবায় রাখা যায় না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ যে ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। ভারত, তুমি বানের পানি দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলে, তোমার উজানের সমস্ত ভাবগুলো খুলে দিয়ে আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়েছ। বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। বিগত প্রতিটি জাতীয় নির্বাচনে ভারত সমস্ত কূটনৈতিক সৌজন্যতা উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র তার শক্তি দিয়ে শেখ হাসিনাকে এদেশের মানুষের ম্যান্ডেটের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে মানুষের কাঁধের উপর এই জালিম শাহীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার। কাজেই এর মাধ্যমে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা বলতে চাই, আমরা জাতি হিসেবে তোমাদের চেয়ে সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রেখো আমরা শাহজালালের উত্তরসূরি। মনে রেখো আমাদের বুকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা আছে। যদি আমার দেশকে আবার তুমি করতলগত করার চেষ্টা করো, 18 কোটি তাওহীদি জনতা জিহাদের জজবায় তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আখেরি পয়গাম হলো এই, ভারত, নরেন্দ্র মোদী তাদের প্রিয়জন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সাথে জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের। সেই শর্তের, সেই চুক্তির আওতায় শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমার হাজার হাজার সন্তানদেরকে হত্যা করার অপরাধে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হত্যাকারীদের, খুনিদের বিচারের ক্ষেত্রে কোন নমনীয়তা প্রদর্শন করার যদি কেউ চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বিপর্যস্ত করে মানুষকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলো এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকল বৈষম্যের বিলোপ চাই, সকল অন্যায় এবং অবিচারের আমরা বিলুপ্তি চাই, ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা গড়তে চাই। এজন্যে পূর্ণাঙ্গ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়তে চাও, মানব রচিত তন্ত্র আর মন্ত্র দিয়ে হবে না। সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহর প্রতিনিধিত্ব, স্রষ্টার প্রতিনিধিত্ব তথা খেলাফতের রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করতে চায়, আসুন, অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, এবার হবে খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আসুন হাতে হাত রাখি, এদেশের সকল ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ভাগ্য রচনা করবে ইসলাম এবং ইসলামপন্থী জনগণ। সেই দিনের উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তলে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার উদাত্ত আহ্বান জানাই। আবারও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। বানভাসী মানুষের জন্য সকলকে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের রাজপথের সংগ্রামী সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।